আমার সামনে হাতের মোবাইলটা আছাড় মারল আমার স্ত্রী নিশি। মেঝেতে পড়ার সাথে সাথে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল নিশিকে সদ্য কিনে দেওয়া মোবাইলটা ভেঙে ফেলে হনহন করে ব্যালকনির দিকে চলে গেল নিশি। আর আমি বোকার মতো চেয়ে আর ওর দিকে। মোবাইল আছাড় দেওয়ার কারণ আমি ওর মোবাইল হাতে নিয়েছি কেন? আমি আর নিশি বিয়ে করেছি 3 বছর। আমাদের বিয়েটা প্রেম করে নয়, আবার ভালোবেসেও নয়। আগে থেকে দুজন দুজনকে পছন্দ করতাম। মানে আমি নিশির ছোট ভাই মুহিবকে পড়াতাম। সেই থেকে আমাদের পরিচয়। সেটা ওর পরিবার জানার পর আর না করেনি। কেননা যখন ওর বাবা মা আমাদের পছন্দ করার বিষয়টা জানতে পারে, তখন আমি ভালো একটা জব করতাম। তখন আমি এখন বেকার। আমার বস হঠাৎ করে বাংলাদেশ থেকে সব কিছু গুটিয়ে নিয়ে ইউকে চলে গেলে বেকার হয়ে পড়ি আমি। ইউকের মতো দেশে ভালো পার্টনারশিপে ব্যবসা করতে পারলে কে চায় এ দেশে থাকতে বলুন? যখন আমি চাকরি করতাম তখন নিশি অনার্স 3য় বর্ষের ছাত্রী ছিল। এখন নিশি চাকরি, আমি বেকার। ঠিক ধরেছেন। নিশি অনার্স কমপ্লিট করে ওর এক বন্ধুর মাধ্যমে একটা জব পায়। আর বলতে গেলে সেদিন থেকে এসব শুরু আমার জীবনে। কি হয়েছে এখানে? আমার মা। কিছু না, এতক্ষণ সব ক্লিন করে নিয়েছি। কিছু একটা ভাঙার শব্দ পেলাম। কই না তো। নিশি কই? ব্যালকনিতে। ও বলেই চলে গেল আমার মা। মা চলে যাওয়ার পর আমি নিশির দিকে ব্যালকনিতে গেলাম। নিশির কাঁধে হাত দিয়ে বললাম, মোবাইলটা ভাঙার কি দরকার ছিল? নিশি চুপ। আমিও চুপ। কিছুক্ষণ চুপ থেকে আবার বললাম, অফিস যাবে না? এখন বিরক্ত করো না তো, শক্ত গলায় বলল নিশি। আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর নাস্তা নিয়ে আসলো আমার মা। টেবিলে রেখে তারপর চলে গেল। আমরা একটা ভাড়া বাড়িতে থাকি। আমাদের বিয়ের সময় মূলত মা আসে গ্রাম থেকে। তারপর নিশি আর মাকে যেতে দেয়নি। ওর নাকি একা থাকতে ভালো লাগতো না তাই। আমি যখন চাকরি করতাম তখন বাসায় একটা কাজের মেয়ে ছিল। তখন মা কোনো কাজ করতো না। আমার চাকরি চলে যাওয়ার পর মেয়েটাকে বেশি দিন রাখতে পারেনি। চলে যেতে হয় ওকে। তারপর থেকে মাই সব করায়। নিশিকে ডেকে নিয়ে নাস্তার সেটে বসে নাস্তা সেরে নিলাম যে যার মতো। তারপর নিশি অফিসে চলে যায়। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইন্টারভিউ দিতে। আজ আমার একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে। সেটা কখন হবে, কোথায় হবে, সেটা ওদের পেজ থেকে জানার জন্য নিশির মোবাইলটা হাতে নিয়েছিলাম। আমার মোবাইলে ডাটা ছিল না তাই। রাস্তা দিয়ে হাঁটছি আর হাতের ঘড়ির দিকে তাকাচ্ছি। প্রচণ্ড রোদ, তবে রোদ হাঁটার অভ্যাস আমার আছে। জীবনে কম কষ্ট করিনি। হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছে গেলাম। ওয়েটিং রুমে বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পর আমার ডাক আসলো। ইন্টারভিউ দিলাম, তবে চাকরিটা হবে বলে মনে হয় না। না, ইন্টারভিউ খারাপ দেয়নি, কারণ চাকরিটা হবে না। আমার যে খালামামু নেই, সুপারিশ ছাড়া এখন চাকরি সোনার হরিণের চেয়েও দামি। আবারও হেঁটে হেঁটে বাসায় ফিরছি। হঠাৎ সকালের কথাটা মনে পড়ে গেল। মানে নিশির মোবাইল ভাঙার কথা। তাই রাস্তার ধারে একটা মোবাইল মার্কেটে ঢুকলাম নিশির জন্য একটা মোবাইল দেখার জন্য। হয়তো এটা ভাবছেন যে রিক্সা ভাড়া না দিয়ে হেঁটে ইন্টারভিউ দিতে যায় সে কিনবে মোবাইল। আসলে টাকা আমার কাছে কিছু আছে, বাকিরা না হয় কারো কাছে ধার নিব। কেননা মোবাইলটা তো আমার জন্য ভেঙেছে। দু একটা দোকান ঘুরে মার্কেটের কোনায় একটা দোকান দেখে সেদিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ কেউ আমাকে পেছন থেকে এসে ধাক্কা দিয়ে এগিয়ে গেল। ধাক্কাটা সামাল দিয়ে সামনে তাকিয়ে দেখি এক কাপেল হাত ধরে হাঁটছে। ছেলেটাকে চিনি না, কিন্তু মেয়েটাকে চেনা চেনা লাগছে। তাই একটু দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু ওদের নাগাল পেলাম না। খটকা লাগলো মনে, মেয়েটা নিশি নয় তো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে মোবাইল না নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেট থেকে। হতাশ হয়ে বাসায় ফিরলাম। রুমে এসে খাটের উপর শুয়ে মাথায় হাত দিয়ে আছি। এমন সময় কারো হাতের স্পর্শ অনুভব করলাম। চোখ খুলে দেখি মা। কিরে, চাকরিটা হয়নি? মা অদ্ভুত এক প্রাণী। সন্তানের মুখ দেখে তার ভিতরের সব কিছু বুঝতে পারে। মায়ের একটা আলাদা ক্ষমতা আছে, যা অন্য কারো নেই হয়তো। তাই তো আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্মে বলা আছে, সন্তানেদের বেহেশত মায়ের পায়ের নিচে। আমি বললাম, না হয়নি, খুব ক্লান্ত লাগছে। দাঁড়া, আমি পানি নিয়ে আসছি, বলে মা চলে গেল। বিকালে বসে বসে চাকরির পেপার দেখছি। এমন সময় নিশি রুমে প্রবেশ করলো। হাতে একটা ব্যাগ। দেখে বুঝতে পারলাম নতুন মোবাইল কিনেছে। মনে মনে ভাবতে লাগলাম, তাহলে কি মার্কেটে দেখা সেই মেয়েটা নিশি? নিশির হাতে ব্যাগটা দেখে ভাবতে লাগলাম, তাহলে সেই মেয়েটা নিশিই ছিল। নিশির হাতে ব্যাগ দেখে খুব সাধারণভাবে মনের মধ্যে কিছু প্রশ্ন উদয় হলো। সংশয় তৈরি হলো। সংশয় দূর করতে নিশিকে বললাম, তোমার হাতে ওটা কিসের ব্যাগ? দেখে বোঝো না মোবাইল কিনেছি। খুব ইচ্ছে থাকা সত্ত্বেও মনের মাঝে উদয় হওয়া বাকি প্রশ্নগুলো আর করতে পারলাম না। চুপ হয়ে গেলাম একটা উত্তরে। আমাকে বাঁকা চোখ দেখে ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে গেল নিশি। আমি এই ফাঁকে ব্যাগটার কাছে গেলাম। ব্যাগটা হাতে নিয়ে বুঝতে পারলাম মোবাইলটা
খুব না হলেও দামি হবে, 10+ তো হবেই। এই সময় এত টাকা দিয়ে ফোন কেনা নিশির পক্ষে সম্ভব না, কেননা ওর বেতন তো 18,000 টাকা, তার উপর আজ 24 তারিখ, মানে মাসের শেষের দিকে। এখন এই সময় নিশির হাতে এত টাকা থাকা সম্ভব নয়। ব্যাগটা রেখে আবার পেপারটা হাতে নিলাম। নিশি ওয়াশরুম থেকে টাওয়াল গায়ে পেঁচিয়ে শেষ করে বেরিয়ে এলো। মেয়ে মানুষ ফুলের মতো, ফুলের উপর পানি ছেটালে ফুল যেমন তার সৌন্দর্য উজাড় করে দেয়, মেয়েরা ঠিক তেমনই পানির স্পর্শে মেয়েদের আসল সৌন্দর্য ফুটে ওঠে। ভেজা চুলে নিশিকে খুব সুন্দর লাগছে। নিশির টাওয়াল পেঁচানো শরীর আমাকে যেন একটা নেশায় ফেলে দিচ্ছে। রাত প্রায় 9টা। আমি ডিনার সেরে একটু বাইরে বেরলাম, উদ্দেশ্য চায়ের দোকান। তবে চায়ের দোকান যেতে হলে প্রায় 4-5 মিনিট হাঁটতে হয়। গলির মধ্যে হাঁটছি, ডান বামে দুদিকে থেকে পড়াশুনো করা বাচ্চাদের শব্দ শুনতে পাচ্ছি। দুদিকের বাচ্চাগুলো থেকে ছোট ছোট বাচ্চাদের নামতা পড়ার ধ্বনি স্পষ্ট কানে বাজতেছে আমার। 4 4, 4 দুগুণে 8, 3 4 12। কোনো দিন বাসা থেকে মহিলাদের কঠোর গলাও কানে আসতেছে, ভালো করে পড়, না হলে মারবো। বাচ্চাদের গলার আওয়াজ শুনে মুহূর্তের মধ্যে হারিয়ে গেলাম নিশি আর আমার প্রথম বিবাহবার্ষিকী রাতে। সেদিন হালকা আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের বিবাহবার্ষিকী পালন করি। সব আয়োজন শেষে যখন দুজনে রুমে এসে শুয়ে পড়ি, তখন নিশি আমার বুকে মুখ রেখে বলেছিল, একটা কথা বলো। কী কথা? তুমি প্রথমে ছেলে চাও নাকি মেয়ে চাও? নিশির প্রশ্নে একটু অবাক হয়েছিলাম। বলেছিলাম, এখনই এসব বলছো কেন? সামনে না তোমার পরীক্ষা? পরীক্ষা তো কী হয়েছে? আর ভাবতে তো দোষ নেই। তুমি কি জানো, মেয়েরা যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে নিয়ে 50 বছর পর কী করবে সেটা ভেবে রাখে। আর আমি তো 2 বছর পরের কথা ভাবছি। জানো, আমার খুব ভালো লাগে ছোট বাচ্চা পড়াতে। তুমি যখন মুহিবকে পড়াতে আসতে, আমি তখন লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমায়। সেদিন নিশির কথা শুনে হা হা করে হেসে দিয়েছিলাম। হাসার জন্য কতগুলি কিল ঘুষি আমার বুকে পড়েছিল তার হিসাব নেই। যাকগে সেসব কথা। চায়ের দোকানে চলে এসেছি, এখন চা খাবো। চাচা, 1 কাপ চা দেন তো, সাথে একটা বেনসন। এই নিন। চায়ের দোকানদার। আমি কাপটা হাতে বাড়িয়ে রেখে পাশে রেখে সিগারেটটা নিলাম। তারপর চাটা শেষ করে দোকানদারকে টাকা দিয়ে সিগারেটটা ধরিয়ে নিলাম। ইচ্ছে মতো টানের উপর টান দিয়ে সিগারেটটা শেষ করে বাসায় এসে দেখি নিশি শুয়ে শুয়ে সদ্য কেনা নতুন ফোনটা টিপছে আর মুচকি মুচকি হাসছে। আমি নিশির পাশে শুয়ে পড়লাম। শোয়া মাত্রই নিশি বলে উঠলো, কই গেছিলে? দোকানে। একটা কথা বলবো নিশি? কি? ফোন কেনার টাকা কই পেয়েছো? কেন? এই প্রশ্নটা করার অধিকার আমার আছে নিশি। সেটা তো জানি। আমি অধিকারের কথা নয়, প্রশ্নটা করার কারণ জানতে চেয়েছি। জানাটা প্রয়োজন আমার। কেন প্রয়োজন শুনি? তুমি ফোন কিনে দিতা? তুমি বলবা কি না? ধমক দিয়ে। ছি, তুমি সিগারেট খেয়েছ? তো? আমি তো কিছু একটা বলতে গিয়েও থেমে গেল নিশি। তারপর বিছানা থেকে উঠে বালিশ আর একটা চাদর নিয়ে ফ্লোরে বিছানা করে শুয়ে গেল। এসব দেখে বললাম, ফ্লোরে শুইলা কেন? তো কী করবো, সারা রাত সিগারেটের গন্ধ শুকবো? কী করবো মানে? আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না, তাই তোমার সাথে ঘুমানো সম্ভব না। আর বিরক্তি করো না, আমি খুব ক্লান্ত। নিশির এসব কথা শুনে অবাক হয়ে গেলাম। অবাক কেন হচ্ছে শুনবেন? একদিন নিশি আমাকে বলেছিল, তুমি সিগারেট খাও? আমি বলেছিলাম, না। কেন? তারপর নিশি বলেছিল, না খেলে আজ থেকে খাবে। অবাক হয়েছিলাম সেদিন। কেন বলেছিলাম? কারণ আমি চাই না কেউ বলুক তুমি আমার কথাটা ওঠা বসা করো। আর আর সিগারেটখোর ছেলেদের প্রতি আমার একটু দুর্বলতা আছে। হা হা। সেদিন নিশিটাই হাসির ধ্বনি আজ আবার আমার কানে ধাক্কা খেলো। ভাবছি, মানুষ এত সুন্দর নিজেকে বদলাতে পারে। আমি খাটে আর নিশি ফ্লোরে শুয়ে ফোন টিপছে। কেউ যদি আপনার থেকে দূরে সরে যেতে চায়, তাহলে আপনার করা ছোট থেকে ছোট ভুলগুলো তার কাছে পাহাড় সমান মনে হবে। আর সেগুলো ইস্যু করে সে আস্তে আস্তে আপনার থেকে সরে যাবে, যেমনটা নিশি করলো। যতদিন ইচ্ছে নিশি আমার দূরত্ব বাড়ছে। ইদানিং নিশির ছোট ছোট বিষয়গুলি নিয়ে মিসবিহেভগুলো বেড়েই চলেছে। একদিন দুপুরে লাঞ্চ শেষ করে বসে আছি, এমন সময় মোবাইলের রিংটোনটা বেজে উঠলো। অপরিচিত নাম্বার। পিক করে সালাম দিলাম। আপনি আদিল? জি। আপনি কে? আপনি কিছুদিন আগে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন? জি স্যার। সামনের 3 তারিখে অফিসে দেখা করলেন, বলে কলটা কেটে দিল। ওনার কথা শুনে মনে হলো হয়তো চাকরিটা হলেও হতে পারে। নিশিকে এ বিষয়ে কিছু না বলে ঠিক করলাম। এমনকি মায়ের কাছেও বলবো না। রাতে আমি আর নিশি শুয়ে আছি, হঠাৎ ওর মোবাইলে কল আসে। নিশি মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি করে ভাইব্রেট মোডে নিল। হয়তো আমি জেনে যাব এই ভয়ে। ভাইব্রেট মোডে নিয়ে বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে কথা বলা শুরু করলো নিশি। একটা ফোঁটা জল আমার চোখ থেকে গাল বেয়ে আস্তে করে এসে টপ করে বালিশের উপর পড়ল। কি হচ্ছে কি বুঝতে পারছি না। নিশিকে এই বিষয়ে প্রশ্ন করব? যদি করি তাহলে এর
গুলো কি দিতে পারে। এরকম পরিস্থিতির জন্য বুকের ভিতরে কি পেন হয় সেটা শুধু সেই বুঝে যার হয়। কেউ পাশে এসে শুয়ে পড়লো আমার। বুঝতে পারলাম নিশি এসেছে। আমি কোলবালিশটা টেনে পাশ ফিরে চোখ বন্ধ করলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নিশি খাটের উপর নেই। হঠাৎ করে নিশিকে না দেখে একটু অবাক হলাম। তারপর ভাবলাম হয়তো ব্যালকনিতে আছে, কিন্তু সেখানে গিয়েও নিশি সেখানে নেই। কোথায় যেতে পারে নিশি, সেটাও এই সকালবেলা মায়ের রুমে? তাড়াতাড়ি করে মায়ের রুমের সামনে গিয়ে দরজা নক করলাম। প্রথমে কোনো সাড়া পেলাম না, তাই বারবার নক করতে লাগলাম। কারণ মা হয়তো নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, তাই দরজার শব্দ শুনছে না। অনেকক্ষণ নক করার পর আম্মা দরজা খুলে বাইরে এসে বলল, কি হয়েছে, দরজায় এত শব্দ করছিস কেন? মা, তুমি নিশিকে তোমার কাছে এসেছে? না, কেন? নিশি তো রুমে নেই। অবাক হয়ে, না, ঘুম থেকে উঠেই দেখেও বিছানায় নেই। ভাবলাম হয়তো ব্যালকনিতে আছে, কিন্তু সেখানেও নেই। কি? তাহলে কোথায় গেল? জানি না মা। নিশিকে কল করছিস? না। তাহলে কল কর। আচ্ছা বলে রুম থেকে চলে আসে মোবাইলটা নিতেই মা ও আমার পিছনে পিছনে রুমে আসলো। রুমে এসে মোবাইলটা বের করে নিশিকে কল দিলাম। 2বার রিং হলো, কিন্তু কলটা ধরলো না। আবার ট্রাই করলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা পিক করলো নিশি। পিক করে বলল, কলটা পিক করছি না তার মানে হলেও আমি ব্যস্ত, এতটুকু বুঝো না? আসলে আমি তোমার টুটু। কথাটা শেষ না করতেই কলটা কেটে গেল। কি বলল নিশি? মা, কিছু না, এখন ব্যস্ত আছে। ও, এত সকালে কী এমন কাজ? জানি না, তুমি চিন্তা করো না, যাও তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আমার কথা শুনে মা একটু নরম সুরে আমার কাঁধে হাত রেখে বলল, একটা কথা বলবো? কি কথা? তোর কি নিশির সাথে কিছু হয়েছে? কই না তো। আসলে আজ না বলে চলে গেছে তো, তাই। আসলে এতদিন ধরে নিশির সাথে আমার যা হয়েছে তা মাকে বুঝতে দেয়নি, কারণ শুনলে হয়তো কষ্ট পাবে। ও আচ্ছা, চা খাবি? না, এখন আর চা খাবো না। আচ্ছা তুই রেস্ট টেস্ট নে। বলেই মা চলে গেল। রুমে বসে বসে ভাবছি নিশির কী এমন হলো যে হঠাৎ রং বদলাতে শুরু করলো। কেন মানুষ বদলায় মূলত দুটি কারণে, এক স্বভাবে, দুই টাকার অভাবে। নিশির সাথে হয়তো সেভাবে প্রেম করতে পারিনি, ভালো করে বুঝে উঠিনি ওকে বিয়ের আগে। কিন্তু বিয়েটা হয়ে গেছে 3 বছর হলো, আর আজ 3 বছরের মাঝেই নিশির অনেকটা খেয়াল রেখেছি। মায়ের ওষুধ খাওয়া থেকে শুরু করে সময় মতো ঘুমানো, সব কিছু সময় মতো নিশি মায়ের কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। মা তো এখন কথায় কথায় বলেই দেন, নিশির মতো বউ পাওয়া ভাগ্যের নয়, সৌভাগ্যের ব্যাপার। যদিও সে স্বভাবে না, তাহলে নিশির মাঝে এই পরিবর্তনটা টাকার অভাবে। কেননা নিশি বদলানো শুরু করেছে যখন আমার চাকরিতে চলে গেছে। কিন্তু টাকার অভাব যদি হয়, তাহলে নিশি এতদিন কেন কিছু বলল না? হঠাৎ করে কেন এমন শুরু করলো? নাকি আগের থেকে ও আমার থেকে স্পেস নিতে শুরু করছে, যা আমি এখনও টের পাচ্ছি? কোনটা ঠিক কারণ নিশি এসব শুরু করলো? কেন আমাদের সুখের সংসারে এভাবে আগুন দিচ্ছে নিশি? দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। নিশি ক্লান্ত হয়ে বাসায় ফিরল। নিশির কাছে অনেক প্রশ্ন করার ছিল, কিন্তু ওকে দেখে আর কিছু বললাম না। নিশি রুমে ঢুকে ব্যাগ রেখে ওয়াশরুমে চলো। আমি বসে বসে পেপার দেখছি। নিশি ওয়াশরুম থেকে এসে চুল বাঁধতে বাঁধতে বললো, লাঞ্চ করছো? তোমার ইন্টারভিউ কেমন হয়েছে বলোনি তো? তুমি কখনো জানতে চেয়েছো? ও, জানতে চাইনি তাই বলবে না? আমি চুপ। একটা কথা বলা ছিল, বলো। কি? আমি 7 দিনের ছুটি পেয়েছি, ভাবছি একটু বাসায় ঘুরতে যাব। বাবা মা, মুহিব, ওদের সাথে কতদিন দেখি না, ওদের সাথে একটু সময় কাটাবো। কি বলো তুমি? ও আচ্ছা, আমি আর কি বলবো, তোমার ইচ্ছে হলে যাও, ঘুরে আসো। তুমি একা যাবে নিশি? কথাটা বলতে বলতে রুমে প্রবেশ করলো মা। কেন? আদিল কি করলো? ওকে নিয়ে যাও। কারণ ও নিজেও তো কিছুদিন জব না থাকায় বাসায় বসে বসে সময় কাটাচ্ছে। আসলে মা, আদিলকে সাথে নিলে আপনাকেও নিতে হবে, কেননা আপনি তো একা একা বাসায় থাকতে পারবেন না। আরও তো ও চাকরির জন্য ট্রাই করতেছে, তাই ভাবছি এবার একটু একাই যাব। তাহলে তোমারও যাওয়ার প্রয়োজন নেই। কেন? আহা, যাক না মা, নিশি যদি একা যেতে চায় তো যাবে। আমি তারপর মা আর কিছু বলল না, শুধু আমার দিকে একবার আর নিশির দিকে একবার তাকাতে লাগলো। সন্ধ্যার সময় বাজার করে এসে মায়ের কাছে জানতে পারলাম নিশি চলে গেছে। আমিও সে বিষয় নিয়ে আর কিছু বললাম না। রুমে এসে মাথায় পিছনে হাত রেখে চোখ বন্ধ করলাম। মুহূর্তের মধ্যে চোখের সামনে ভাসতে লাগলো সেই সব দিনগুলোর কথা, যখন নিশি আর আমার মাঝে ভালোবাসা ভরপুর ছিল। তারিখ 3/9/2018। অফিস গিয়ে জানতে পারলাম বস 3 দিনের জন্য ইউকে চলে গেছে, তাই অফিস 3 দিনের জন্য বন্ধ থাকবে। খুশির খবরের সাথে সাথে নিশিকে বললাম, এবং নিশির প্ল্যান মতো গেলাম কক্সবাজার ঘুরতে। সারাদিন ঘোরাঘুরি শেষে হোটেলে ডিনার শেষে আমি মোবাইলে সারাদিনে নিশির তোলা পিকগুলো দেখছি, আর নিশি আয়নার সামনে বসে গুনগুন করে গান গাইছি। নিশির পরনে ছিল কালো একটা নাইটি। নিশিকে দেখে নিজের মধ্যে একটু অদ্ভুত অনুভূতি হতে লাগলো, তাই মোবাইলটা রেখে নিশির কাছে গিয়ে জড়িয়ে ধরে ওর গালে নিজের গাল ঘষতে লাগলাম। হাতে থাকা চিরুনি রেখে আয়নার দিকে তাকিয়ে
চোখ গরম করে বলল, এসব কি সোহাগ? ছাড়ো। কেন? আরে লাগছে তো। কি কি বুঝো না? তোমার থেকে নিজেকে মুক্ত করে না, তোমার মুখের ওসব খুব লাগে আমার গালে। আমার মুখের এসব গালে হাত দিয়ে? হ্যাঁ, এই দাড়িগুলো। হ্যাঁ, তাই নাকি? শয়তান। আচ্ছা আসো, বিষে বিষে বিষক্ষয় করে গে। না না, আমার লাগবে না। হা হা, যা ভাগ শয়তান। কী রে, খাবি না? মায়ের ডাকে বাস্তবে ফিরলাম। দাও, তুই টেবিলে বস, আমি নিয়ে আসছি। ওকে ওকে বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। আজ 3 তারিখ। সকালে রেডি হয়ে সেই বসের সাথে দেখা করার জন্য। এমন সময় নিশি এসে বলল, কোথায় যাচ্ছ মনে হয়? কোথায়? ইন্টারভিউ দিতে। ও। রেডি হয়ে বাসা থেকে বের হলাম। হেঁটে হেঁটে চলে আসলাম সেই অফিসে। কিছুক্ষণ বসে থাকার পর ভিতর থেকে আমার ডাক হলো, আসবো স্যার? জি আসুন, ধন্যবাদ। দেখি আপনার ফাইলগুলো। এই নিন স্যার। ফাইলগুলো এগিয়ে দিলাম। স্যার ফাইলগুলো দেখে বলল, আপনার তো সব বিষয়ে দেখছি ধারণা আছে। জি স্যার। আপনাকে অভিনন্দন। আমরা আমাদের কোম্পানির একজন স্টাফ হিসেবে আপনাকে সিলেক্ট করেছি। আপনি চাইলে কাল থেকে কাজে যোগ দিতে পারেন। স্যারের কথাটা শুনে হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারলাম না। অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে নিলাম বাসায় যাওয়ার জন্য। বাসার সামনে আসতে দেখলাম বাসার সামনে লোকের ভিড়। হঠাৎ বাসার ভিতরে ঠিক কী কারণে লোকের ভিড় বুঝতে পারলাম না। তাড়াতাড়ি করে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে লোক সরিয়ে ভিতরে ঢুকে থেকে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশটা কার হতে পারে কিছুই বুঝতে পারছি না। লাশের পাশে আমাদের বাড়িওয়ালা আঙ্কেল আর ওনার স্ত্রী বসে আছে। তাড়াতাড়ি করে রুমে গিয়ে মা এবং নিশিকে খুঁজতে। রুমে গিয়ে দেখি নিশি যেন কার সাথে ফোনে কথা বলছে। আমি নিশিকে বলে ডাক দিলে আমার দিকে ফিরে তাকায় নিশি। তারপর আমি বললাম, নিশি, মা কোথায়? আর ওই বাইরের লাশটা কার? নিশি খুব সাধারণভাবে উত্তর দিল, কার আবার? তোমার মায়ের। নিশি প্রথমে বিশ্বাস করতে পারলাম না, তাই বললাম, হ্যাঁ, হোয়াট? খুব ইচ্ছে করছিল নিশিকে আরও কিছু বলতে, কেন কিভাবে হলো জানতে, কিন্তু পারলাম না। আমার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করলো। হাতে পায়ে শক্তি কমে আসতে শুরু করলো। কোনো শব্দই বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। দেওয়ালে হাত দিয়ে নিজেকে কন্ট্রোল করলাম। তারপর রুম থেকে আস্তে আস্তে বেরিয়ে আমার মায়ের কাছে আসলাম। মা লম্বা হয়ে শুয়ে আছে, ঠিক যেভাবে প্রতিদিন শুয়ে থাকে। কি জানি তাকে সাদা কাপড় পরিয়েছে। আমি কাছে আসতে বাড়িওয়ালা আঙ্কেল সহ 2-3 জন আমাকে ধরতে আসলে আমি না করে দিলাম। মায়ের মাথার কাছে বসে পড়লাম। আঙ্কেল মায়ের মুখের উপর থেকে কাপড় সরিয়ে দিল। মা চোখ বন্ধ করে শুয়ে আছে, মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে আমার মা। হঠাৎ বুঝতে পারলাম আমার দম কেমন জানি বন্ধ হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। কান্নায় ফেটে পড়লাম আমি। পাগলের মতো মায়ের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলাম। আমাকে তোলা হলো, কিন্তু আমি আবার বসে পড়লাম মা পাশে মায়ের পাশে। মায়ের পা ধরে যে কতক্ষণ কেঁদেছি জানা নেই। হঠাৎ হুঁশ ফিরে দেখি আমি একটা চলন্ত গাড়িতে দেখে বুঝলাম এটা একটা লাশ বহনকারী গাড়ি। পাশেই আমাকে ধরে বসে আছে মুকুট সম্পর্কে আমার ছোট ভাই। এখানে মানে ঢাকাতেই পরিচয় হয়। মুকুটের সাথে পরিচিত খুব বেশি দিন না, 1 বছরের হবে। কিন্তু দেখা হলেই বলতো, ভাইয়া একটু ছুটি নিয়ে চলুন না, আমাদের এলাকার ঘুরে আসুন। বিশ্বাস করুন আমার খুব ইচ্ছে গ্রাম দেখব। গ্রাম দেখতে আমার খুব ভালো লাগে। আসলে শহরের ছেলে তো। প্রায় সময় মুকুট বলতো, নিয়ে চলুন না ভাইয়া একদিন। মুকুটকে সেই সময় নিয়ে যেতে না পারলেও আজ নিয়ে যাচ্ছে আমাদের গ্রামে। আর সেটাও কি না। কথাটা ভাবতে 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। আমি বাঁ হাত দিয়ে চোখ মুছে, শেষ হয় না পানি। জানি না আমার চোখে এত পানি কেন। হয়তো কপালে বেশি দুঃখ তাই। আমার সামনের সিটে বসা ছিল নিশি। মুখে সুখের কোনো ছায়া নেই, যা আছে সব অভিনয়। নিশির থেকে মুকুটকে বেশি শোকাহত মনে হচ্ছে। ঘড়িতে দেখি রাত প্রায় 11টা। গাড়িগুলো ছুটে চলছে নিজের গন্তব্যের দিকে। একটার পর একটা গাড়িকে ছাড়িয়ে যাচ্ছে আমাদের গাড়ি। মায়ের ইচ্ছে ছিল মাকে দাপন করতে, মাকে গ্রামে নিয়ে যাচ্ছি। নিশি জানতো মায়ের এটাই ইচ্ছে। হয়তো নিশেই বলেছে সবাইকে। আমি তো সেই সময় হুঁশে ছিলাম না, তাই তারা গাড়ি ভাড়া করে দিয়েছে। আমরা আমাদের গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় শেষ। আমাদের বাড়ির সামনে গাড়ি পৌঁছাতেই গ্রামের সবাই গাড়ির সামনে ভিড় জমাতে শুরু করলো। মানিক চাচা, আমার ছোট চাচার স্ত্রী, চিৎকার দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি কাঁদি না, শুধু চোখ জল মুছি। চারিদিকে তাকিয়ে দেখি ছোট মামা, বড় আঙ্কেল, ছোট আঙ্কেল, চাচাতো, মামাতো সব ভাই বোনেরা সবাই এসেছে। সবার চোখে পানি। সবার প্রিয়পাত্র ছিল আমার মা। বাবার অনুপস্থিতিতে মাই সবাইকে আগলে রাখতো। বাবা যখন চলে গেল তখন আমি ছিলাম 10ম শ্রেণীর ছাত্র। মাকে দেখেছিলাম কীভাবে সংসার আগলে রাখতে। সবাই কাঁদছে, কিন্তু সবার মতো আমি কাঁদতে পারছি না। কারণ আমি যদি কান্নায় ভেঙে পড়ি তাহলে সোহেল, সজীব, মামুন এরা সবাই ভেঙে পড়বে। বাড়ির বড় ছেলেদের সবসময় সব কিছু মানিয়ে নিতে হয়। সেটা আপনজন মারা গেল। পূর্ব আকাশে সূর্য অস্ত আসতে
আগমনীর বার্তা দিচ্ছে। লাল হয়ে উদয় হচ্ছে সূর্য। মামা চাচারা ঠিক করলো 10টায় দাফন করা হবে মাকে। সেটাই হলো। 10টায় মাকে দাফন করা হলো। দেখতে দেখতে চলে গেল আরও 5 দিন। এর মধ্যে জানতে পারলাম মুকুট নাকি আমার মামাতো বোন দিয়াকে পছন্দ করছে, বিয়ে করতে চায়। কথাটা জানতে পারি বড় মামার কাছ থেকে। উনি সকালে মুকুট সম্পর্কে জানতে চায় আমার কাছে। কেন জানতে চাইলো এসব বলে আমায়, আর আমার মতামত জানতে চায়। আমি না বলিনি, কারণ মুকুট ছেলেটা খারাপ না, শহরে হলেও যথেষ্ট ভদ্র, আর পড়ালেখাও নাকি ভালো। রাত প্রায় 10টা। আমি ডিনার সেরে পুকুর পাড়ে গেলাম। মায়ের কবরটা দেখে আসবো, সাথে প্রকৃতির সাথে একটু কথা বলে আসবো। কিন্তু গিয়ে দেখি কে বা কারা যেন কথা বলছে। আমি একটু মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারলাম সেখানে নিশি আছে। কিন্তু কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার গল্পে নিশি আমাকে টুইস্ট করে দিল। পুকুরের পাড়ে গিয়ে কারো কথা বলার আওয়াজ শুনে একটু কাছে গিয়ে দেখি নিশি মুকুটের কলার ধরে কী যেন বলছে। মুকুট নিশির হাত থেকে কলার ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে ফাঁসানোর ভয় দেখে লাভ নাই। যতটা আমি দোষী, তুমিও ঠিক ততটাই দোষী। তারপর নিশি মুকুটকে একটা থাপ্পড় মেরে বলল, আর আমাকে ঠকানোর দোষটা কার? আমার? কি আমি তোমাকে ঠকেছি? তা নয়তো কি? এতদিন আমার সাথে ওসব করে এখন দিয়াকে দেখে আমাকে ছেড়ে দিয়েছো চরিত্রহীন? আমি চরিত্রহীন হলে তুমি কি? তুমি তো নিজের বরকে ঠকিয়ে আমার সাথে হোটেলে নিজের রুমেও মজা করেছো। সেটা হয়েছে, চুপ করো, কেউ শুনলে সমস্যা হবে। কিন্তু কিন্তু কি? তুমি দিয়াকে বিয়ে করবে না। তুমি শুধু আর শুধু আমাকে বিয়ে করো, অনেক ভালোবাসবো তোমায়, অনেক কিছু করেছি তোমাকে পাওয়ার জন্য। বলেই নিশি মুকুটকে জড়িয়ে ধরলো। মুকুট নিশির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমায় বিয়ে করব আমি? হ্যাঁ। এত স্বপ্ন দেখা বাদ দাও, তুমি আদিলের সাথেই ঠিক আছো। প্লিজ মুকুট, তোমাকে বিয়ে করব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। আরে চুপ, তোকে বিশ্বাস করবো আমি? আমি কি আদিলের মতো বোকা নাকি? যে মেয়ে নিজের শারীরিক সুখের জন্য নিজের শাশুড়িকে ঘুমের ওষুধের ওভারডোজ দিয়ে মেরে ফেলতে পারে, তাকে বিশ্বাস করো আমি? আমার মাকে নিশি মেরেছে, কথাটা শুনে বড় ধরনের একটা ধাক্কা পেলাম, কিন্তু নিজেকে কন্ট্রোল করে আবার ওদের কথায় মনোযোগ দিলাম। নিশি বলল, আমি কি ওসব শুধু নিজের জন্য করেছি? তো কার জন্য করেছো? তোমার আমার দুজনের জন্য করেছি, কারণ ওই বুড়িটা কিছুটা বুঝতে পেরে গেছিল যে তুমি আদিলের অনুপস্থিতিতে আমার রুমে এসো। দেখো, যা হয়েছে সেটা বাদ দাও। এখন তুমি যদি আমার আর দিয়ার মাঝে আসার চেষ্টা করো তাহলে ভালো হবে না। তাই বলছি তুমি আদিলের সাথে থাকো। পারবো না। কেন পারবে না? আদিল তোমার বর। আদিল আমার বর, কিন্তু তুমি আমার ভালোবাসা। দূর। দেখো, তুমি যদি ভেবে থাকো এসব বলে তুমি আমাকে নিয়ে বিয়েটা থেকে আটকাতে পারবে, তাহলে তুমি ভুল ভাবছো। আমি তোমাকে কোনোদিন বিয়ে করতে পারবো না। নিশি আর মুকুটের কথাগুলো শুনে ঠিক রিয়াক্ট করবে বুঝতে পারছি না। মাথায় অনেক কিছু ঢুকছে। নিশি আমার মাকে মেরেছে? এমনটা করতে পারলো নিশি? যে মহিলা নিশিকে নিজের মেয়ের মতো দেখতো, তাকেই নিশি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য তাহলে এসব হয়েছে? দোষটা আসলে কার? আমার, যে কিনা নিজের জীবন সঙ্গিনীকে বেছে নিতে ভুল করছে? নাকি দোষটা নিশির, যে আমার আর আমার মায়ের ভালোবাসাটা বোঝে নেই? নাকি মুকুটের, যে আমার বিশ্বাসের মূল্য দেয়নি? এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবার মাঝে আমার উপস্থিতি বুঝতে পেরে কাপা গলায় নিশি বলল, কে ওখানে? ওরা আমাকে দেখার আগেই আমি আবার রুমে চলে আসলাম। এসে ঘুমের ভান করে শুয়ে পড়লাম। একটু পর নিশি আসলো রুমে। সকালে মামার ডাকে ঘুম ভাঙলো আমার। মামা আমাকে টেনে তুলে বলল, কিরে, সকাল সকাল আমাদের বাসায় পুলিশ কেন? মামার মুখে পুলিশের কথা শুনে ঘুম উড়ে গেল। বললাম, চলো তো দেখি। মামাকে নিয়ে বাইরে বের হয়ে আসলাম। একজন এএসআই সহ 2জন কনস্টেবল এসেছে। উঠোনে বসে আছে। আমাকে দেখেই বলল, আপনি আদিল? জি। কাল রাতে আমাদের কল করেছিল কে? এতক্ষণ নিশি মুকুট সহ সবাই এসে গেছে। আমি বলে সবার সামনে চলে আসলো দিয়া। দিয়ার কাছে গিয়ে আমি বললাম, কেন? 2জন মানুষরূপী জানোয়ারকে ধরিয়ে দেওয়ার জন্য। দিয়ার মুখে কথাটা শুনে সবাই চমকে গেল। কি কি বলছিস এসব? জি, আমি ঠিক বলছি ভাইয়া। তুমি মানুষ নাকি রোবট? হ্যাঁ, একটা মেয়ে তোর মাকে ঘুমের ওষুধ খেয়ে মেরে ফেললো, তুই তাকে চিনিস কিন্তু কিছু বলছিস না কেন ভাইয়া? ওই নিশি তোকে কি কিছু করেছে নাকি? আমি তোকে কথাটা বলে দিয়া দৌড়ে নিশির কাছে গিয়ে নিশিকে চুল ধরে একটা টান দিয়ে মাটিতে ফেলে দিল। সাথে সাথে ছোটো চাষি মামি সবাই দিয়াকে ধরে নিশিকে ছাড়িয়ে নিল। দিয়ে একটা ঝটকা মেরে সবাইকে ফেলে দিয়ে মুকুটের কলার ধরল। কুত্তার বাচ্চা, আমাকে বিয়ে করবি তুই? তোর বিয়ে করার শখ মেটাবো আমি। এই রিয়া, লাঠি নিয়ে আয়, আর শুয়োরের বাচ্চা মেরেই ফেলবো। দিয়ার এরকম করা দেখে ছোট চাচা দিয়ার থেকে মুকুটকে ছাড়িয়ে নেয়, দিয়াকে রুমে নিয়ে আসলো। তারপর সাধারণভাবে আমাকে বলা হলো ঠিক কী হয়েছে। আমি সব বলে দিলাম।
আমার সব কিছু নর্মালি বলা দেখে সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে আর বলছে আদিল কথাগুলো এতটা নর্মালি কী করে বলছে। সবার মুখে অবাক হওয়ার ছাপ সুস্পষ্ট। আপনি যা বলছেন তার কোনো প্রমাণ আছে? পুলিশ। ওদের প্রশ্ন করলে প্রমাণ পেয়ে যাবেন। তারপর নিশি আমার দিকে একবার তাকিয়ে সব পুলিশের কাছে সব বলে দেয় নিশি। পুলিশ ওদের নিয়ে চলে গেল। মামা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি এত নর্মালি বললাম কি করে। মামার মনে এসব প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মামা কি জানে যে মানুষ আঘাত পেতে পেতে একদিন এমন হয়ে যায় সে কাঁদতে ভুলে যায়। নিশির থেকে তো জীবনে কম আঘাত পায়নি, তাই হয়তো পাথর হয়ে গেছি। উঠোন থেকে রুমে এসে শুয়ে পড়লাম। আপনারা হয়তো ভাবছেন আমি কেন এত কিছুর পরে চুপ ছিলাম, কেন আমি পুলিশকে ডাকিনি ভাবছেন তো? চলুন দেখি। তবে দিয়া ব্যাপারটা কিভাবে জানতে পারলো আমি ঠিক জানি না। হয়তো দিয়া আমার মতো নিশি অথবা মুকুট অথবা আমার আর নিশির মাঝে কথা হওয়ার সময় সব শুনেছে। কাল রাতে আমি নিশি রুমে আসার পর নিশি চুপচাপ ঘুমিয়ে পড়ে। নিশির সাথে বেশ কিছুক্ষণ কথা হয় আমার। আমি যখন ঘুমের ভান করে শুয়েছিলাম তখন ঋষি রুমে এসে বলেছিল, আমি জানি তুমি ঘুমাও নাই, আর এটাও জানি তুমি সেই ব্যক্তি যে পুকুর পাড়ে আমার আর মুকুটের কথাগুলো শুনেছ। শোয়া থেকে উঠে বসলাম। তারপর নিশিকে একটা চড় মারতে গিয়েও পারলাম না। তারপর চিৎকার করে বললাম, কী দোষ ছিল আমার মায়ের? কেন মারলে আমার মাকে? নিশি খুব সাধারণভাবে বলল, অন্ধ হয়ে গেছিলাম আমি একজন বেঈমানের প্রেমে। হা হা, দুনিয়াটা বড়ই অদ্ভুত, তাই না নিশি? একজন বেঈমান হয়ে আবার আরেকজনকে বেঈমান বলছো? হয়তো সেটাই। কেন ঠগালে আমায় নিশি? আমি যদি বলি এই প্রশ্নটা করার অধিকার তোমার নেই, মানে? একবার মনে করে দেখো, তুমি যখন জব করতো তখন ঠিক কতটা সময় থাকতো তোমার হাতে আমাকে দেওয়ার জন্য? ঠিক বুঝলাম না। ওকে, আমি বুঝিয়ে বলছি। আমি সকালে ঘুম থেকে উঠে অফিস চলে যাইতো আর ফিরে আসতা সেই রাত 8টা 9টা, এসে ডিনার করে ঘুমিয়ে পড়তা। তখন তো আমায় বলো, এখন ভালোবাসাটা কোথায়? শুধু কি আই লাভ ইউ, আই মিস ইউ এই শব্দগুলির মাঝে ভালোবাসা সীমাবদ্ধ? নাকি একটা যুবতী মেয়ে নেশা বলে কিছু থাকে না, দিন শেষে তার কিছু চাহিদা থাকে? নিশির কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম। নিশি আবারও বলল, একটা মেয়ে তখনই অন্য কারো আম গাছের নিচে আম কুড়াতে যায় যখন তার আম গাছ না থাকে। আর আমি তো আমার কাছে থেকেও ছিল না। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। নিশির কথাগুলো শুনে ভুল নাকি ঠিক আমার জানা নেই। এসব ভাবনার মাঝে নিশি হঠাৎ আমার দুপা ধরে কাটতে শুরু করলো আর বলল, আমায় কি মাপ করা যায় না? আমি বুঝতে পেরে গেছি আমার বড় ভুল হয়েছে। আমায় ক্ষমা করো প্লিজ, আমি বাঁচতে চাই। আমি কিছু বলার আগেই নিশি আমার পা ছেড়ে চোখের জল মুছতে মুছতে বলল, তুমি আমায় ডিভোর্স দিয়ে দিও, কিন্তু পুলিশের কাছে দিও না। তুমি তো জানো অন্ধকার আমার একদম ভালো লাগে না। আমি বাঁচতে চাই আদিল, আমি বাঁচতে চাই। 2 মাস কেটে গেল দেখতে দেখতে। আমি এখনও গ্রামে আছি, কারণ পরিবারের কেউ আর রাজি হয় নাই যে আমি আবার শহরে যাই। আমারও ইচ্ছে ছিল না খুব একটা। রুমে বসে বসে হুমায়ুন স্যারের একটা উপন্যাস পড়ছি। এমন সময় মামা আসলো রুমে। এসে বলল, কী করছিস? এই তো মামা বই পড়ছি, বসো। এই নে, এখানে 5 লাখ টাকা আছে, এখানেই একটা ব্যবসা শুরু কর। কিন্তু মামা? আর কোনো কিন্তু নাই। এবার তো ঘর থেকে বের হ। এই ঘরে আর কতদিন থাকবি? 8 বছর পর। আমি পুকুরের মাছকে খাবার দিচ্ছি এমন সময় বাবা বাবা ডাক শুনে পিছনে ফিরে দেখি আয়না আর আয়শা। আয়শা আমার মেয়ে, 5 বছর বয়স, আর আয়শা আমার স্ত্রী। এখানে মানে গ্রামে মামা চাচারা দেখে একটা বিয়ে দেন আমার। আমার স্ত্রীর নাম আয়শা, আর আমি একজন খামারি, মাছ চাষ করি। আয়নার ডাকে সাড়া দিয়ে, কি হয়েছে আমার রাজকুমারীর? খাবার নিয়ে এসেছি, জলদি আসো খাবে। আচ্ছা আসতেছি। পুকুর থেকে উঠে হাত মুখ ধুয়ে পুকুর পাড়ে বসে পরলান খাওয়ার জন্য। খাওয়া শেষ করে আয়শা সব কিছু গুছিয়ে নিচ্ছে রেডি হওয়ার জন্য। কিন্তু আয়শার সামনের চুলগুলো বারবার চোখের সামনে এসে বিরক্ত করছে ওকে। তাই আয়শা ওর সামনে থাকা চুলগুলো বারবার কানে গুঁজে দিচ্ছে। চুলগুলো আবার সামনে আসলে আমি হাত বাড়িয়ে ওর কানে গুঁজে দিই। গুঁজে দেওয়ায় আয়শা চোখ ঘুরিয়ে একটু চোখ গরম করে বলল, লজ্জা শরম নাই নাকি? আয়না আছে দেখছো না? আয়নার দিকে আর চোখে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমাকে বলল, আমার মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে? আমি বললাম, কই না তো। আমি না তোমার মা, আমাকে মিথ্যে বলো? আয়নার মুখে মায়ের কথা শুনে ওকে টেনে বুকে জড়িয়ে ধরলাম। আয়শা সব কিছু বুঝতে পেরে আমার কাঁধে হাত রাখলো আর বলল, দুঃখ করো না। এমন সময় মাথার উপরে গাছ থেকে একটা পাতা এসে পড়ল আমাদের সামনে। আয়না সেই পাতাটা হাতে নিয়ে বলল, চলো মা, বাসায় যাই। আয়না আর আয়শা চলে যেতে লাগলো, আর আমি তাকিয়েছি ওদের দিকে চোখের আড়াল হওয়া অবধি।
সমাপ্ত। ছেঁড়া পাতা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।